এটা হচ্ছে পেজ 121। তাহলে আমাদের পেজ 76 হয়ে গেছে, আগের ভিডিওতে আমি সলভ করে দিয়েছি। তারপরে হয়েছে পেজ 99 হয়ে গেছে। তাহলে পেজ 33, পেজ 76, পেজ 99 এগুলো সলভ হয়ে গেছে। এটা হচ্ছে পেজ 121। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। বিভাগ খ আমি আগেও বলেছি, এগুলো হচ্ছে বিভাগ খ, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? এটা আমরা সবাই জানি, স্ট্র্যাটোস্ফিয়ার, তাই তো? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে বলা হয় শান্ত মণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, ঠিক আছে, তো নোট করে নেবে, আর জানা থাকলে তো ঠিক আছে, কোনো ব্যাপার না। পরের প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? ওজোন স্তরের ঘনত্ব প্রকাশ করা হয় ডবসন এককে, তাই তো? ডবসন এককে। এই কোশ্চেনটা এর আগের পেজেও ছিল, তোমরা দেখবে 2-3টে পেজ যখন সলভ হয়ে যাবে দেখবে কিছু কিছু কোশ্চেন রিপিট হতে লাগবে, বুঝলে? আর তখন তোমরা কিন্তু কনফিডেন্স পাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? কোন শর্তে মেনে চলে? দেখো, বাস্তব গ্যাস কারা? যারা সাধারণ অবস্থায় চার্লস এবং বয়েলের সূত্র মানে না। আর আদর্শ গ্যাস হচ্ছে যে কোনো অবস্থাতেই চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র মেনে চলে, মানে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে, তাই তো? তাহলে আদর্শ গ্যাসের কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটা আমরা সবাই জানি। কিন্তু একটা কন্ডিশনে বাস্তব গ্যাসও আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তার মানে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। সেই কন্ডিশনটা কি না, নিম্নচাপ, এখানে লিখে দিচ্ছি, নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায়, নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায়, তার মানে যখন চাপ খুব কম হয় এবং উষ্ণতা খুব বেশি হয় তখন একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। ঠিক আছে, তারপরে বয়েলের সূত্রানুসারে পি বনাম 1/v লেখচিত্রটি অঙ্কন করো। দেখো, এই কোশ্চেনটা না একটু ট্রিকি কোশ্চেন, এই কোশ্চেনটা একটু বুঝতে হবে। 2.4, আমি যদি বলি y ইকুয়াল টু mx, তাহলে এইটা কেমন হবে? না স্যার, এটা একটা সরল লেখা সমীকরণ, ঠিক কি না বলো? এটা তো আমরা জানি, এই দিকটাকে আমরা নিই x আর এই দিকটাকে আমরা নিই y। ওকে, এখানে আমাদের কোনো সমস্যা নেই। এবার পি বনাম 1/v, এইটাকে যদি আমি ভ্যারিজাস দিয়ে লিখতাম তাহলে কী হতো? y ভ্যারিজাস x। আর পি বনাম 1/v এর যে গ্রাফটা, আমি যদি বলি যে পি ভ্যারিজাস ভি, মানে পি বনাম ভি, পিভি গ্রাফ তোমাকে যদি আঁকতে দিই, তাহলে তোমরা সবাই গ্রাফের নেচারটা কিন্তু জানো। এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিই, তাহলে তোমরা সবাই কিন্তু গ্রাফটা এরকম সমপরাবৃত্তাকার দেবে। কিন্তু এখানে কিন্তু তা বলেনি, এখানে দেখো গ্রাফটা বলেছে পি বনাম 1/v, তার মানে 1/vটাই জানো এখানে এক্সের মতো কাজ করছে, ঠিক কি না? তাহলে এখানে কিন্তু স্ট্রেট লাইনের গ্রাফই হবে, কারণ পি বনাম ভি দেয়নি, পি বনাম 1/v ধরে ভি দিয়েছে। পিটাকে যদি তুমি ওয়াই ধরো আর 1/vটাকে তুমি যদি এক্স ধরো, তাহলে সেই তো সেই ওয়াই ভ্যারিজাস এক্সই হচ্ছে। ওকে, তাহলে গ্রাফটা কেমন হবে? একদিকে পি আর একদিকে 1/v, তাহলে গ্রাফটা কিন্তু সেই স্ট্রেট লাইনের গ্রাফই হবে। বুঝে গেল? তাহলে এইটা হবে কিন্তু গ্রাফ, এঁকে রেখে দেবে যদি না জানা থাকে। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলছে, ব্রাউনির গতি কাদের মধ্যে দেখা যায়? দেখো, ব্রাউনির গতি কিন্তু দেখা যায় তরল বা গ্যাসে ভাসমান অতি ক্ষুদ্র কণার মধ্যে। ঠিক আছে, এটা শুনে নাও, আমি এটা লিখছি না, যদি তোমার না জানা থাকে তাহলে এটা লিখে নাও, যে তরল ও গ্যাসে ভাসমান অতি ক্ষুদ্র কণার মধ্যে ব্রাউনির গতি দেখা যায়। আর ব্রাউনির গতি কেমন হয়? না এলোমেলো, তাই তো, জিগজ্যাগ। তাহলে লিখে নেবে, এটা আমি বলে দিলাম, ভিডিওটা একবার পজ করে লিখে নেবে। ঠিক আছে, 2.5, কঠিন পদার্থের কি কি প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়? দেখো, কঠিন পদার্থের আমরা 3 ধরনের তাপীয় প্রসারণ দেখি, তাই তো? একটাকে কি বলি আমরা? রৈখিক প্রসারণ,
রৈখিক প্রসারণ, 2 নাম্বার ক্ষেত্রফল প্রসারণ, আর একটা আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ, ঠিক আছে? এই 3টে প্রসারণ কিন্তু দেখা যায়। আর এই 3টে প্রসারণের জন্য 3টে গুণাঙ্কও আছে। রৈখিক প্রসারণ গুণাঙ্ককে আমরা কী দিয়ে লিখি? আলফা। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা কী দিয়ে লিখি? বিটা। আর আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা কী দিয়ে লিখি? গামা। ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন চলো। 2.6 ইউভি রশ্মির একটি ব্যবহার লেখো। জীবাণুনাশক দিয়ে দেবে, ঠিক আছে? জীবাণুনাশক, ঠিক আছে? জীবাণুনাশক হিসাবে কিন্তু ইউভি রশ্মি ব্যবহার করা হয়। দেখো একটা সিম্পল এক্সাম্পল তোমরা দেখেছো যে জল পরিশোধনের কাজেই কিন্তু ইউভি রে ব্যবহার করা হয়, তাই না? তারপরে 2.7 প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? না, প্রিজম বর্ণ সৃষ্টি করে না। প্রিজম যদি কোনো মিশ্র বর্ণের আলো হয় তাহলে সেই আলোটাকে ভেঙে দেয়, যেমন সূর্যের আলোকে 7টা বর্ণে ভেঙে দেয়, কিন্তু প্রিজম কোনো বর্ণ সৃষ্টি করে না, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। তাহলে প্রিজম বর্ণ সৃষ্টি করে না, প্রিজম যৌগিক বর্ণের কোনো আলোকে বিশ্লিষ্ট করে দেয়, কিন্তু বর্ণ সৃষ্টি করে না, ঠিক আছে? তারপরে 2.7 অথবা মৌলিক বর্ণ কোনগুলি? 2.7 অথবা, তাই তো? মৌলিক বর্ণ হচ্ছে লাল, নীল ও সবুজ। লাল, নীল ও সবুজ। ওকে, নেক্সট কোশ্চেন 2.8 এমসিবি এর পুরো নাম কি? মিনিয়েচার সার্কিট ব্রেকার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন সব বাড়িতেই কিন্তু এমসিবি ইউজ করা হয়, তাই না? 2.8 আচ্ছা, যদি ইংরাজিতে লেখো, আমি আবার বলছি, বানানটা কিন্তু দেখে নেবে, ভুল করবে না। MINIATURE মিনিয়েচার সার্কিট, সার্কিট ব্রেকার BREAKER মিনিয়েচার সার্কিট ব্রেকার। তারপরে কুলম্ব ও ESU এর মধ্যে সম্পর্ক কি? এটা হচ্ছে 2.9 আচ্ছা 2.9 এটা 2.9 কুলম্ব এবং ESU এর মধ্যে সম্পর্ক কি? 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ ESU। কুলম্ব হচ্ছে আধানের SI একক, আর ESU হচ্ছে আধানের CGS একক। বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, সত্যি না মিথ্যা? এটা সত্যি। বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাসই কিন্তু ভরা থাকে, তাহলে এটা হয়ে যাবে সত্যি। কি ভরা থাকে? আর্গন, আর্গন ভরা থাকে। ওকে, পরের পেজে চলে যাব। 2.10 গামা রশ্মির আধানের প্রকৃতি কি? গামা রশ্মিতে কোনো আধানই নেই, আধানহীন তো গামা রশ্মি, তাই না? 2.10 আধানহীন বা নিস্তড়িত। 2.11 Na এবং Na প্লাস এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? 2.11 Na প্লাস বেশি সুস্থিত। কেন? কারণ সব মৌলই চাই কি নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে। সোডিয়ামকে যদি আমরা দেখি তাহলে এর কটা ইলেকট্রন আছে? 11টা। তাহলে ভাঙলে হবে 2, 8, 1। ও যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে হয়ে যাবে Na প্লাস, তার মানে Na প্লাস মানে হচ্ছে 10, তাহলে 2,8। ঠিক, তাহলে Na প্লাস যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে শেষ কক্ষপথে 8টা পেয়ে যাচ্ছে, তাহলে Na প্লাস কিন্তু এনের থেকে বেশি সুস্থিত। ওকে, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? উত্তর আমরা সবাই জানি, এটা রেডন, তাই তো? রেডন হচ্ছে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস।
পরের প্রশ্নতে চলে যাব। অথবা দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। অর কি, একটা হচ্ছে প্লুটোনিয়াম, মানে এইগুলো না বানানো হয়েছে, বুঝলে, এইগুলো এই প্রকৃতিতে পাওয়া যায়নি। প্লুটোনিয়াম, আবার নেপচুনিয়ামকেও বলতে পারো, নেপচুনিয়াম এটাও হবে, মানে ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে কৃত্রিম মৌল। 2.13 ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও। এই যে কটাকে দিয়ে দিয়েছে, মানে প্রথমে কে সব থেকে ছোট সেটাকে আগে লিখতে হবে, তারপরে বড় বড় এরকম হতে হতে যাবে। দেখো এই যে মৌলকটা দিয়েছে না, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, তাই তো পরপর যাচ্ছে কিন্তু। তো এরা সবাই কিন্তু 2 নাম্বার পর্যায়ে অবস্থিত, বুঝলে। এবার আমরা সবাই জানি একটা পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার কমবে, ঠিক। তাহলে একদম ছোটকে এখানে এফ, তারপরে দেখো এফ এই দিকে আছে, তাহলে ও সব থেকে ছোট, তারপরে নাইট্রোজেন আছে, মানে এখানে অপশন অনুযায়ী বলছি, তাহলে এফ গ্রেটার দেন এন, তারপরে বোরন আছে গ্রেটার দেন বি, ঠিক, তারপরে লিথিয়াম আছে এলআই, এইটা হয়ে যাবে কিন্তু উত্তর। ঠিক আছে, তারপরে 2.14 ক্যাটায়ন কি? একটি ধনাত্মক আয়ন, আবার কি ক্যাটায়ন হলো একটি ধনাত্মক আয়ন, লিখে নেবে। ক্যাটায়ন হলো একটি ধনাত্মক আয়ন, একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে যা হয় সেটাই হচ্ছে ক্যাটায়ন। যেমন মনে করো Na+, যেটা আগে বোঝালাম সেটাই উদাহরণটা দিলাম। ক্যালসিয়াম বলতে পারো Ca2+, আয়ন Na+ আয়ন, এগুলো সবই ক্যাটায়ন। পরের পেজে চলে যাব। অথবা 2.14 অথবা বলছে একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের নাম লেখো। এই কোশ্চেনটা আগের পেজেও ছিল, তাহলে কি হবে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে HCl দিয়ে দাও, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ব্যাস হয়ে গেল। 2.15 বলছে লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে? নিকেল সালফেট নিয়ে নেবে, তাই তো, NiSO4, নিকেল সালফেট মনে রাখবে। ওকে, তারপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো, হিমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশন করা হয়, হিমাটাইট থেকে কোন ধাতু নিষ্কাশন করা হবে? রেড হেমাটাইট, কার আকরিক? লোহা, ব্যাস হয়ে গেল। পিতলে কি থাকে? একদম ওপরে দস্তা, সবাই জানো এটা, জিঙ্ক। ক্রিপ যন্ত্রে কাকে প্রস্তুত করা হয়? হাইড্রোজেন সালফাইড, এটা একদম ইজি ছিল। নেসলার দ্রবণ দ্বারা কাকে শনাক্ত করা যায়? অ্যামোনিয়া, একদম ইজি ছিল এই ছকটা, একদম ইজি, একদম। নেক্সট পেজে চলে যাব। এই পেজে আর বিভাগ খতে কটা কোশ্চেন আছে? এই তো আমরা একদম শেষে চলে এসেছি। দেখো 2.17 ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? পিভিসি, তোমরা সবাই নাম শুনেছ, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। মিথেন অণুতে সন্নিহিত যে কোনো দুটি যোজকের অন্তর্বর্তী কোণের মান কত? এর উত্তর হয়ে যাবে 2.18 109.5 ডিগ্রি। COOH কোন শ্রেণীর যৌগকে সূচিত করে? সবাই জানি কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? লিখে দিচ্ছি, অর কার্বক্সিলিক অ্যাসিড।
ঠিক আছে, COOH। তাহলে এই পেজটা মোটামুটি শেষ হয়ে গেল। এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। এই পেজটা হচ্ছে, আমি প্রথমেই লিখে দিই কত নাম্বার পেজ। ফিজিক্যাল সায়েন্সের 143 নাম্বার পেজ। এটা 121 আগে হয়ে গেল, এইটা হচ্ছে 143 নাম্বার পেজ। ঠিক আছে, এটা কিন্তু আগে ভালো করে দেখে নাও কোন পেজটা, 143 নাম্বার পেজ। তো চলো শুরু করা যাক, খুব বেশি টাইম ওয়েস্ট করব না। প্রথম প্রশ্ন কি বলছে, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়? একদম ইজি ভাই, ট্রোপোস্ফিয়ার। কারণ আমরা দেখেছিলাম যে ট্রোপোস্ফিয়ারে যত আমি ওপরে উঠি তত উষ্ণতা কিন্তু কমে, ঠিক কি না? ওকে, ট্রোপোস্ফিয়ার। বেশ, তারপরে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম লেখো। বায়ুমণ্ডলের যেটা শীতলতম অঞ্চল সেটা হচ্ছে মেসোপজ। মেসোপজ। ওকে, নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাস অনুঘটকের কাজ করে? একদম, এটা আমরা সবাই জানি, ক্লোরোফ্লোরোকার্বন, তাই তো, CFC অনুঘটকের কাজ করে, ক্লোরোফ্লোরোকার্বন। 2.3, চার্লসের সূত্রের VT লেখচিত্রের প্রকৃতি কী রূপ হবে? একদম স্ট্রেট লাইন, কারণ চার্লসের সূত্রের অনুরূপ যে সমীকরণটা, যদি সেটা তোমরা মনে করো V ভ্যারিজাজ T, আর আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি কিন্তু যে Y ভ্যারিজাজ X এর গ্রাফ কেমন হয় না, স্ট্রেট লাইন, ঠিক। এইদিকে V, এইদিকে T, ঠিক। তাহলে লেখচিত্রটা হবে এইরকম। বেশ, উত্তর তো আমার হয়ে গেল ভাই। আমি এখানে একটা এক্সট্রা কথা বলবো, একটু মনে করিয়ে দিই, তোমরা হয়তো অনেকেই জানো, আবার ভুলেও যেতে পারো। যদি দুটো প্রেসারের জন্য গ্রাফটাকে প্লট করতে বলে, তাহলে এইটা হচ্ছে P1 এর জন্য, আর ওইটা ওপরটা মনে করো P2 এর জন্য। এইটা P1, এইটা P2। তো এখানে P1 গ্রেটার দ্যান P2, ঠিক আছে। তাহলে যদি প্রেসার বেশি হয় তাহলে কিন্তু গ্রাফের যে স্লোপ মানে অ্যাঙ্গেলটা কিন্তু কম হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হবে? 2.4, 0 কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হবে, ঠিক। 0 কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। কোনো তরলের প্রকৃত প্রসারণ, এই তো এখানে আছে কোশ্চেনটা, গুড। আচ্ছা, কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। বিবৃতিটি সত্যি না মিথ্যা? বিবৃতিটি কিন্তু সত্যি, কারণ দেখো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যেটা আমরা লিখেছিলাম, গামা আর ইজ ইকুয়ালস টু গামা এ প্লাস গামা জি, এটা তো পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ভেতরে কিন্তু পাত্রের প্রসারণ গুণাঙ্কটা ঢুকে আছে, তাই না? তাহলে এর উপর নির্ভর করবে, এটা তাহলে সত্যি হবে। ওকে, অথবা আদর্শ কুপরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে? আদর্শ কুপরিবাহী মানে কাঠ, ঠিক আছে, যে তাপ পরিবহন করে না, ঠিক আছে, বায়ু তাপ পরিবহন করবে না। তো তো আদর্শ কুপরিবাহীর যে যার মধ্যে দিয়ে কোনো তাপ পরিবহন করেই না, তার পরিবাহিতাঙ্ক কত হবে? দেখো শুনেই বোঝা যাচ্ছে, কুপরিবাহী আবার পরিবাহিতাঙ্ক, তাহলে কি হবে? পরিবাহিতাঙ্ক শূন্য হয়ে যাবে। তাহলে 2.5 অর উত্তর কি হবে? 0। আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক হবে 0। 2.6, একটি উভ উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কি হবে? এই জিনিসটা আমি একটু বুঝিয়ে দিই। দেখো 2.6 খুব ভালো করে বুঝবে। আমি একটা উভ উত্তল লেন্স নিলাম, এটা একটা উভ উত্তল লেন্স, বেশ। ফোকাসে একটা বস্তুকে আমি রাখলাম, এইটা ফোকাসে কোনো বস্তুকে রেখেছি। তো সেখান থেকে যে আলোক রশ্মিগুচ্ছ এলো, আসার পরে কি হবে? তারা প্যারালালি বেরিয়ে যাবে, এই এলো, এই প্যারালালি তারা বেরিয়ে যাবে, তাহলে প্রধান অক্ষের সমান্তরালভাবে বেরিয়ে যাবে। তাহলে উত্তর কি হবে? রশ্মিগুচ্ছ লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি হবে প্রধান অক্ষের সমান্তরাল, ঠিক আছে।
এটা তোমরা লিখে নেবে, প্রধান অক্ষের সমান্তরাল। তারপরে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? দেখো ভাই, আমরা সবাই জানি যে রৈখিক বিবর্ধন m সমান I/O। m তো বলেই দিয়েছে 1.5, I মানে বের করতে হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য, আর ও মানে 5 বস্তুর দৈর্ঘ্য। তাহলে I সমান 5 ইন্টু 1.5, তার মানে 7.5 সেমি। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব। 2.8, তাই তো? চলো 2.8, এই তো কি বলছে, একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? একটি আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হওয়া উচিত, ঠিক আছে, অসীম। আবিষ্ট, আচ্ছা এখানে আমি একটা কোশ্চেন বলে রাখি, যদি ভোল্ট মিটার বলে তাহলে অসীম, হ্যাঁ, আর যদি বলে অ্যাম মিটার, আদর্শ অ্যাম মিটারের রোধ, তাহলে হবে 0। আদর্শ অ্যাম মিটারের রোধ হবে 0। আর একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, ভোল্ট মিটারকে কোন সমবায়ে যুক্ত করা হয়? সমান্তরালে। আর অ্যাম মিটারকে শ্রেণীতে। ওকে, আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? উত্তর হয়ে যাবে লেঞ্জের সূত্র, তাই তো? লেঞ্জের সূত্র। আচ্ছা, 2.10, কোন তেজস্ক্রিয় রশ্মির নির্গমন পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে? মানে কোন তেজস্ক্রিয় রশ্মি বেরিয়ে গেলে, কোন একটা তেজস্ক্রিয় পদার্থ আছে, ঠিক আছে, তো সেখান থেকে কোন তেজস্ক্রিয় রশ্মি বেরিয়ে গেলে পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হয় না? এটা আমরা সবাই জানি যে গামা রশ্মি বেরিয়ে গেলে, গামা রশ্মি বেরিয়ে গেলে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তিতে কোন শক্তি রূপান্তরিত হয়? মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে একটা শক্তি থেকে তো আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়, তো কোন শক্তি থেকে কোন শক্তি? কি বলবো যে নিউক্লিয়ার শক্তি, এটা অর, তাই তো? লিখে দিচ্ছি আমি, তোমরাও লিখে নেবে এটা, ঠিক আছে, যারা জানো না। নিউক্লিয়ার শক্তি থেকে তাপ শক্তি, ঠিক আছে, নিউক্লিয়ার শক্তি থেকে তাপ শক্তি হয়। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। তাহলে এটা আমাদের কমপ্লিট, 2.10 পর্যন্ত হলো। এবার 2.11 দেখো, আবার আছে কিন্তু আমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ। 1 নাম্বার ক্ষার ধাতু, এখানে ক্ষার ধাতু তো একদম দেখাই যাচ্ছে, সোডিয়াম, এই তো ক্ষার ধাতু। আয়রনের সংকর ধাতু, ইনভার। নিকটোজেন মৌল, নিকটোজেন, নিকটোজেন এই যে নাইট্রোজেন, একদম নিকটোজেন হচ্ছে নাইট্রোজেন। আর বিমানের কাঠামো তৈরি করতে কি লাগে? ডুরালুমিন। কেন লাগে বাবা? ডুরালুমিন হচ্ছে খুব হালকা, তাই তো, সেই জন্য ডুরালুমিন লাগে। এটা কার সংকর ধাতু? অ্যালুমিনিয়ামের, ডুরালুমিন, তাই তো। নেক্সট, একটি ধাতব মৌল M একটি আয়নীয় যৌগ MCl3 গঠন করে। M ধাতুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? দেখো, এটা আয়নীয় যৌগ বলা আছে, এই ধরনের প্রশ্ন যদি আনকমন আসে কি করে বুঝবো? দেখো, আমরা তো এটা জানি যে 2.12, তাই তো, শিখিয়ে দিচ্ছি আমি। এটা তো জানি যে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17। বেশ ভালো কথা, তাহলে 2,8,7, তাই তো। তাহলে ক্লোরিন যদি একটা করে ইলেকট্রন পায় তাহলে অষ্টক পূর্তি হয়ে যাবে। তাহলে ক্লোরিন 3টে Cl3, তার মানে প্রত্যেকটা ক্লোরিন একটা করে ইলেকট্রন নিয়ে অষ্টক পূর্তি করে নিয়েছে, ঠিক কি না? তাহলে M যে যৌগটা, সেটা আমি জানি না সেটা কে, তাহলে তার নিশ্চয়ই শেষ কক্ষে 3টে ইলেকট্রন ছিল, তবেই সে কিন্তু এখানে 3টে ইলেকট্রন দিতে পেরেছে, কন্ট্রিবিউট করতে পেরেছে। তাহলে শেষ কক্ষে যদি 3টে ইলেকট্রন থাকে তাহলে ওর মানে যোজ্যতা কক্ষ মানে তো শেষ কক্ষই,
তাহলে কটা ইলেকট্রন আছে বুঝলাম আমরা, 3টে। বোঝা গেল কি, ক্লিয়ার জিনিসটা? তাহলে যোজ্যতা কক্ষে 3টি ইলেকট্রন আছে। ওকে, তাহলে উত্তর হয়ে যাবে 3টি। ঠিক, বেশ। 2.13, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 10 ml O2 জমা হলে ক্যাথোডে কি পরিমাণ H2 জমা হবে? দেখো, হ্যাঁ, আচ্ছা, বাকি লেখাগুলো আমি মুছে দিই, নইলে এখানে সলভ করতে পারবো না। ওকে, জলের যখন তড়িৎ বিশ্লেষণ করা হয়, জলের তড়িৎ বিশ্লেষণের সময় অক্সিজেন আর হাইড্রোজেনের যে পরিমাণ, তার কত অনুপাতটা কত হয়? O2:H2, এর অনুপাত হয় 1:2। ঠিক, এবার এখানে বলেছে 10 ml O2 জমা হয়েছে। ঠিক, তাহলে 1 অনুপাত মানেই 10 ml। তাহলে হাইড্রোজেন কত? দ্বিগুণ, তার মানে 2 অনুপাত মানে 20 ml। তাহলে উত্তর হয়ে যাবে 20 ml। ওকে, গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়? গোল্ড প্লেটিং মানে সোনার প্রলেপ দেওয়া, বুঝলে? তাহলে গোল্ড প্লেটিংয়ে যে ধাতুর প্রলেপ তুমি দেবে তাকে সব সময় অ্যানোডে নিতে হবে। তাহলে কি নেব? অ্যানোডে যে বিশুদ্ধ সোনা, বিশুদ্ধ সোনার পাত। ঠিক আছে, বিশুদ্ধ সোনার পাত অ্যানোডে নেবো। আর ক্যাথোডে ওই যে ধাতুর উপর তুমি প্রলেপটা করতে চাইছো তাকে নিতে হবে। কোনো একটা হয়তো চামচের ওপর তুমি সোনার প্রলেপ দিতে চাইছো, তাহলে তাকে রাখবে ক্যাথোডে। ওকে, নেক্সট, তড়িৎ বিশ্লেষণ ভৌত পরিবর্তন না রাসায়নিক? এটা অবশ্যই একটা রাসায়নিক পরিবর্তন, তার কারণ এখানে তো নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে না, রাসায়নিক বন্ধন ভেঙে তো নতুন পদার্থ উৎপন্ন হয়। তাহলে এটা কি হবে? এটা রাসায়নিক পরিবর্তন, এটা হবে উত্তর। ঠিক আছে, রাসায়নিক পরিবর্তন মনে রাখবে। 2.15, হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত কাঁচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করে? উত্তর হয়ে যাবে কিন্তু 2.15, উত্তর হয়ে যাবে NH3, অ্যামোনিয়ার সংস্পর্শে নিয়ে আসলে। যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত কাঁচদণ্ড তুমি অ্যামোনিয়ার সংস্পর্শে নিয়ে আসো, তাহলে সাদা ধোঁয়ার সৃষ্টি হবে। আর এই যে সাদা ধোঁয়া, এটা কিসের জানো? এইটা হচ্ছে NH4Cl এর। তার মানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হয়। কার সংস্পর্শে নিয়ে এলে? অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে নিয়ে এলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব। ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি কি কি? ইউরিয়া প্রস্তুতি করতে গেলে প্রারম্ভিক দ্রব্য কি কি লাগে? এটা হচ্ছে 2.15-এরই অর। কি কি লাগবে? 1 নাম্বার হচ্ছে অ্যামোনিয়া NH3, আর 2 নাম্বার CO2 কার্বন ডাইঅক্সাইড, এই দুটো লাগবে। 2.16, আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার ওপর সবুজ বর্ণের যে আস্তরণ পড়ে সেটির রাসায়নিক নাম কি? এর যে সংকেত, ঠিক আছে, এর যে সংকেতটা হবে 2. কত জানো? এই যে 2.16, একটা তামাকে যদি আমরা বাতাসে ফেলে রাখি তাহলে দেখবো সবুজ বর্ণের একটা আস্তরণ পড়ে যায়, তাই তো? তো কেন পড়ে না? এর ওপরে CuCO3.CuOH2, ঠিক, এইটার একটা আস্তরণ পড়ে। ঠিক, এর নাম কি? এটা হচ্ছে বেসিক কপার কার্বনেট। ঠিক আছে, বেসিক কপার কার্বনেট। এর আর একটা নাম আছে, কি? প্যাটিনা। ওকে, প্যাটিনা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাব। CH3CH2 2.17 CH3CH2CHO এর IUPAC নামকরণ কি? খুব সহজ এটা। ঠিক আছে, দেখো, মিথ, ইথ, প্রোপ, 3টে কার্বন, তাহলে কি হবে? প্রোপান্যাল। কেন ন্যাল হলো? কারণ অ্যালডিহাইড গ্রুপ আছে CHO, তাহলে প্রোপান্যাল। ওকে,
তারপরের কোশ্চেন বলছে ভিনিগারে মুখ্য জৈব উপাদানটির নাম লেখো। ভিনিগারে অ্যাসিডিক অ্যাসিড থাকে, ঠিক আছে, একদম ইজি কোশ্চেন দিয়েছে এটা, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে উত্তর হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। তারপরে পিভিসির মনোমার কি? সবাই জানি ভাই, ভিনাইল ক্লোরাইড, তাই তো, ভিনাইল ক্লোরাইড। যদি বলে ভিনাইল ক্লোরাইডের সংকেত লিখতে, তাহলে কি লিখবে? CH2CHCl, এইটা। ওকে, তো এই পেজটা মনে হয় এখানেই শেষ। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমি আবার নেক্সট পেজ স্টার্ট করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে কোনো প্রবলেম থাকলে। তো চলো, আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।